সিরিজের তৃতীয় ওয়ানডেও একটি টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আরো ভালো খেলার প্রত্যয় মাশরাফির কণ্ঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টাইগারদের লাকি ভেন্যু। এই মাঠে খেলা শেষ 7 ম্যাচের 6টিতে জিতেছে টিম বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির শর্ত পূরণে সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ, বললেন বিসিবি সভাপতি। সিরিজের মাঝপথে ক্রিকেটারদের নিয়ে সভার ব্যাখ্যাও দিলেন। গেল আসরের মতো এবার লস অ্যাঞ্জেলস স্পেশাল অলিম্পিকেও সাফল্যের ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশ। 6টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলার 57 জন প্রতিবন্ধী অ্যাথলিট। উইম্বলডনের শিরোপা জেতার উৎসবে মাতল জোকোভিচ ও সেরেনা। দুই টেনিস তারকার কণ্ঠে আগামীতে আরও শিরোপা অর্জনের প্রতিশ্রুতি। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি আমি শান্ত বিশ্বাস। আর দর্শক, আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অপি ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। অপি ভাই, আমরা আপনার সাথে কথা বলবো তার আগে একটু আমাদের আজকে চট্টগ্রামে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট দল, আমরা সেই খবরটি জেনে তারপর আপনার সাথে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। আগামী বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। পাশাপাশি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত করেছে টাইগাররা। এবার মাশরাফির দলের মিশন ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের। আর চট্টগ্রামে যাবার আগে অনুশীলন করেনি কোনো দলই। দুপুরে বিমানবন্দরের উদ্দেশ্যে হোটেল ছাড়ার আগে দু দলই গণমাধ্যমকে এড়িয়ে যায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ 7 ম্যাচের 6টিতেই জিতেছে স্বাগতিক বাংলাদেশ। আর শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতলে 96 রেটিং পয়েন্ট হবে টাইগারদের। বর্তমানে 94 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে টিম বাংলাদেশ। দর্শক, আমরা দেখছিলাম চট্টগ্রামে পৌঁছানো টাইগার দল এবং দক্ষিণ আফ্রিকা দল চট্টগ্রামে পৌঁছার যে খবরটি সেটি। এবং আমরা আগে বলছি আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন অপি ভাই। অপি ভাই, সিরিজের আসলে আমরা বলছি যে সিরিজ নির্ধারণী ওয়ানডে, মানে প্রথম ওয়ানডের পর কিন্তু আমরা অনেকেই অনেক ব্যাকফুটে, অনেক সমালোচনা, বিসিবি সভাপতি জরুরি মিটিং, আবার টিম বাংলাদেশ ঘুরে দাঁড়ালো। পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আসলে প্রথম টি-20 ম্যাচ হওয়াতে দুটোতেই পরাজিত হওয়ার কারণে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল এবং এমনকি ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়েও অনেক কথা আলোচনা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে টি-20 দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে এখন বিবেচনা করা উচিত না। কোনো রকম মাপকাঠিতে মানে নির্ধারণ করা ঠিক না। কারণ আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু স্পেশালাইজড এখন ওডিআইতে, বিশেষ করে ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশ আপনি দেখেন লাস্ট 6 মান্থস বিশ্বকাপের পর থেকে আমরা দেখছি যে অন্যরকম একটা বদলে যাওয়া, অসাধারণ খেলছে। তো তারপর আমি বলবো যে প্রথম ম্যাচে বাংলাদেশ এরকম ভাবে ওয়ানডেতে ছিটকে পড়বে এটা কিন্তু কেউ আমরা আশা করিনি, যেহেতু আমাদের ঘরের মাটিতে আমরা লাস্ট দুটো সিরিজ যেভাবে দুর্দান্ত পারফরমেন্স ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেকটাই দর্শকরা হতাশ হয়েছিল, কিন্তু বাংলাদেশ যে কামব্যাক করতে পারে এবং ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সেদিন গতকালকের ম্যাচে আমি বলবো যে অতুলনীয় ছিল। আর যেটা আপনি যেহেতু 3টে ডিপার্টমেন্টের কথা বলছেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিন্তু অপি ভাই আমরা টি-20তে দেখলাম সাউথ আফ্রিকার মতো টিম যেখানে অনেক স্ট্রং ব্যাটসম্যান রয়েছে, জেপি ডুমিনি, ভিলিয়ার্স এবং টি-20তে খেলেছিল, এবং এই দলকে কিন্তু বাংলাদেশ দল খুব কম রানে বেঁধে ফেলেছিল, আমরা দেখলাম সেটা। কিন্তু তো তারপরও বাংলাদেশ দল আসলে জয় বঞ্চিত। সেটা কি আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতা, যেটা আমরা দেখলাম যে দ্বিতীয় টি-20তে খুব ভালো 7 উইকেটের জয় হলো, মানে ব্যাটিংটা কি আরো বেশি ভালো করা উচিত কিনা? আসলে টি-20 ফরম্যাটটাই আসলে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় প্লেয়ারদের কাছে যদি আমরা কিছু চাই বেশি, যে আমরা টি-20 ম্যাচ জিততে চাই, আমি টি-20 কথা এই জন্যই বলছি কারণ আমরা কিন্তু লাস্ট 1.5 বছর পর কিন্তু টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। আর আমাদের ঘরের মাটিতে কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু টি-20 ম্যাচটা কিন্তু হয় না একেবারে। তো আমার কাছে মনে হয় যে এখান থেকে টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনাল লেভেলে সাকসেস পাওয়াটা বা আমাদের প্লেয়ারদের কাছ থেকে চাওয়াটা, এটা বাড়তি একটা প্রেশার হয়ে দাঁড়াবে।
তো আমি মনে করি যে বাংলাদেশের ওডিআইতেই বেশি মনোযোগ দেওয়া উচিত এবং এবং এটাই ওডিআই যে করবেন ব্যাপারটা বলেন, ওডিআইতে মনোযোগের ব্যাপারটা কিন্তু আমরা দেখলাম বোলিং এ অসাধারণ বাংলাদেশ, সাউথ আফ্রিকার মতো টিমকে খুব কম রানে বেঁধে ফেলছে বাংলাদেশ। তো এই বোলিংটা যেমন ভালো করেছে, ব্যাটিংটা কি তার পাশাপাশি যদি ব্যাটিংটাও ভালো করে, বিশেষ করে ধারাবাহিক থাকে কিছু ব্যাটসম্যান, আমরা অনেক সমালোচনা শুনি কিছু ব্যাটসম্যান কয়েকটা সিরিজ পরপরই ব্যর্থ হচ্ছে। তো আসলে ধারাবাহিকতার কতটা প্রয়োজন? একজন ধারাবাহিকতা অবশ্যই প্রয়োজন আছে, কারণ ওডিআইতে কিন্তু আপনার দেখেন ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু আপনার ব্যাটসম্যানরাই কিন্তু রান করে জিতায়। তো আমরা লাস্ট সাউথ আফ্রিকা সিরিজের কথাই বলছি, আমি প্রথম টি20 ম্যাচ এবং প্রথম ওয়ানডেতে কিন্তু আমরা কোনো ব্যাটসম্যান কিন্তু আমরা পার্টনারশিপও করতে পারিনি এবং 50 ঊর্ধ্ব কারো ব্যক্তিগত রানও আমরা দেখিনি বোর্ডে। তো আমার কাছে মনে হয় যে পার্টনারশিপ ইটস ভেরি ইম্পর্টেন্ট মানে ক্রিকেটের জন্য। আমরা লাস্ট ম্যাচে যদি দেখি সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের দুজনে যে পার্টনারশিপ ছিল, এই পার্টনারশিপটাই কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাচ কিন্তু চেঞ্জ করে দিয়েছে। কিন্তু তারপরেও বোলিংটাও ভেরি ইম্পর্টেন্ট। আর বাংলাদেশ এখন বোলিং ভালো করছে, কিন্তু এমন একজনের হাত ধরেই ভালো করছে যে কিনা অকেশনাল বোলার হিসাবে আমরা বলে থাকি, নাসির হোসেন। প্রতি ম্যাচে কিন্তু সে আপনার ব্রেক থ্রু এনে দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে পাশাপাশি যারা জেনুইন বোলার আছেন টিমে, তারাও এখান থেকে অনেকটা অনুপ্রাণিত হবেন যে নাসির হোসেনের মতো অকেশনাল বোলার উইকেট এনে দিচ্ছে। তো আমারও কিছু একটা করা উচিত, এটা একটা দলের জন্য একটা প্লাস পয়েন্ট। চট্টগ্রামে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবির আয়োজনে হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। রবি আয়োজিত এই ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটার হাশিম আমলা ও ইমরান তাহির উপস্থিত ছিলেন। এদিন জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট ছাড়াও কোচিং স্টাফ থেকে শুরু করে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিক ছাড়াও বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির, সৌম্য, লিটন, মুস্তাফিজ রুবেল এবং ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও সাকিব তামিমরা অংশ নেন। ইফতার শেষে জাতীয় দলের ক্রিকেটারদের হাতে রবির পক্ষ থেকে একটি করে মুঠোফোন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় দলের হয়ে বক্তব্য রাখেন অধিনায়ক মাশরাফি। বর্তমান পারফরমেন্সের মতো ভবিষ্যতে আরো ভালো খেলার আশ্বাস দেন মাশরাফি। থেকে আমরা রবির সাথে আছি, রবির সাথে নেক্সট 2 বছর খেলবো আমরা আশা করছি। প্লেয়ার হিসাবে আমরা সবাই চেষ্টা করবো ভালো খেলার, এবং সেই রবি আমাদেরকে যতদূর সম্ভব আমাদের এইচ লেভেল থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত যতদূর সম্ভব সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। অপি ভাই, আমরা যেটা বলছিলাম, চট্টগ্রামে পৌঁছেছে টিম বাংলাদেশ এবং মাশরাফি যেমনটি বলছেন আজকে একটি ইফতার মাহফিলে যে ভালো করার যে ইচ্ছা, সিরিজ জেতার ইচ্ছা, টাইগাররা সিরিজ জিততে পারবে প্রোটিয়াদের বিপক্ষে, আপনি কতটা আশাবাদী? আমি অবশ্যই আশাবাদী, কারণ আমরা দ্বিতীয় ওয়ানডেতে যখন আমরা ঘুরে দাঁড়ালাম, ঘুরে দাঁড়ানোরও কিন্তু একটা মাপকাঠি আছে, কিন্তু আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনোটা ডিপার্টমেন্টেই কিন্তু আমরা সেদিন অতুলনীয় ছিলাম। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এরকম একটা বিজয়ের পর আমরা স্বপ্ন দেখতেই পারি যে প্রক্রিয়াতে অসম্ভব কিছু না, কাজটা অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন। সাউথ আফ্রিকার মতো টিমের এগেনস্টে আপনি সিরিজ জয় করা চারটিখানি কথা নয়, কিন্তু অসম্ভব কিছু নয়, অসম্ভব। আরেকটা জিনিস হচ্ছে অপি ভাই, যেটা আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে বর্তমান সময় ওপেনিং জুটি নিয়ে খুবই কথা হচ্ছে। ওপেনিং জুটিটা বেশিক্ষণ টিকছে না, মানে একটা দলের ভালো করার জন্য ওপেনিংটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ভিকটা কিন্তু ওপেনিং স্ট্যান্ডটাই কিন্তু গড়ে দেয়। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে হয়তো তামিম কিছুটা ছন্দে নেই, কিন্তু আমি তারপরও বলবো না যে তার কোনো রিপ্লেসমেন্ট দরকার বা প্রয়োজন আছে বা তাকে একটা ব্রেক দেওয়া দরকার, আমি সেটা বলবো না। কারণ তামিমের মতো প্লেয়ার যে কোনো সময় ঝলসে উঠতে পারে। আমরা কিন্তু তার ইনিংসগুলো যদি আগের ইনিংসগুলো যদি দেখি, সে কিন্তু এরকম অনেকবার কিন্তু হয়েছে তার ক্যারিয়ারে, সে ম্যাচ ঘুরে দিতে পারে। তো আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে তামিমের বিকল্প কেউ আছে, এবং তাকে অবশ্যই আমি বলবো যে তাকে ব্রেক না দিয়ে তাকে বরঞ্চ কন্টিনিউ করা উচিত, এবং তাকে আরো সুযোগ দেওয়া উচিত যে যাতে বাংলাদেশ টিমের হয়ে সে আরো কিছু সাফল্য নিতে পারে। এবং তার চেয়ে বড় ব্যাপার, খেলা হচ্ছে চট্টগ্রামে, তামিমের নিজের ঘরের মাঠ। সিরিজের মাঝপথেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বসা সভার বিষয়ে এবার ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের উৎসাহ দিতেই নাকি এমন সভা ডেকেছিলেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আইসিসির যত শর্ত দিক না কেন তা পূরণের ক্ষমতা বাংলাদেশ দলের আছে বলে মনে করেন বোর্ড সভাপতি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইফতার পার্টিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পাপন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ চলাকালে মাঝপথে হঠাৎই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের জরুরি সভার ডাক, যেখানে উপস্থিত ছিলেন ওয়ানডে স্কোয়াডের সব ক্রিকেটাররা। তবে আন্তর্জাতিক যে কোনো সিরিজ চলাকালে এ ধরনের বৈঠক ডাকা একেবারেই বেমানান বলে গণমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেশাদারিত্ব নিয়েও।
সে সময় এই জরুরি বৈঠকের স্পষ্ট কোনো ব্যাখ্যা না মিললেও এবার সব সমালোচনা ও বিতর্কের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের মনোবল ও সাহস যোগাতেই নাকি এমন সভার আয়োজন বলে জানান তিনি। ওডিআইতে এসেও যখন দেখলাম এরকম ব্যাটিং এর দুরবস্থা, তখন আর নিয়ম কানুন তো জানি না, কিন্তু বাসায় বসে থাকা সম্ভব না। তখন চিন্তা করলাম যে আমার অবশ্যই প্লেয়ারদের সাথে বসতে হবে। ওখানটায় যাওয়ার উদ্দেশ্যটাই ছিল একটা, আপনাদেরকে সেদিনও বলেছি, একটা হচ্ছে ওদেরকে সাহস যোগানো, আর হারা জেতাটা তো ইম্পর্টেন্ট না, কাউকে ভয় পেও না ওদেরকে, এই ছিল বেসিক মেসেজ। আর কিছু ডিসিপ্লিনের ইস্যু ছিল, তাদেরকে একটু সাবধান করে দিলাম যাতে ডিস্ট্রাকশন আর না হয়। এদিকে পাপন দাবি করেন সবাই টেকনিক্যাল কমিটির সুপারিশেই দ্বিতীয় ম্যাচে সাফল্য এসেছে টাইগারদের। টেকনিক্যাল কমিটির ওদের সাথে বসেছিলাম, এটা কাজে দিয়েছে। ইয়াদকে যে রাখতেই হবে এটা কিন্তু টেকনিক্যাল কমিটির সুপারিশ ছিল, রুবেলকে ইন করানোটা একটা ওনাদের সাজেশন ছিল। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আইসিসি যদি নতুন কোনো শর্ত আরোপ করে সেটিও পূরণ করার সামর্থ্য টাইগারদের আছে বলে বিশ্বাস পাপনের। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা একেবারেই ওপেন না, আমরা যখনই একটা পার হচ্ছি তখনই একটা নতুন করে মনে হচ্ছে না আরেকটা জিততে হবে, আরেকটা জিততে হবে, এই ধরনের আসছে। শর্ত আরো দিলে অসুবিধা নেই, আমরা পরেরটাও জিতবো। এত কিছুর মাঝেও মাঠে খেলার বাইরে সাবেক ও বর্তমান ক্রিকেটার ও কর্মকর্তাদের নিয়ে বিসিবি আয়োজন করে এক ইফতার পার্টির, যেটি রূপ নেয় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের এক মিলন মেলায়। আমি আইন ভঙ্গ করব। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সভার বিষয় এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলছিলেন। অপি ভাই, আপনি নিশ্চয়ই শুনলেন, এবং যে ব্যাপারটা পাপন ভাই বললেন যে পাপন ভাই ক্রিকেটারদের ডেকেছিলেন উৎসাহ দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের ক্রিকেটটাই এমন, আসলে ইমোশনাল আবেগের জায়গাটা। পাপন হয়তো বোর্ড সভাপতি বললেন যে আমি নিয়ম কানুন জানে না, তারপরেও সভাপতি ডেকেছেন, ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। এই ধরনের উৎসাহ আসলে ক্রিকেটারদের কতটা কাজে দেয়? আমি এখানে একটা কথা বলে রাখি, এই ধরনের ঘটনা কিন্তু পূর্বে অনেকবার হয়েছে। আমি যখন বাংলাদেশ জাতীয় দলে যখন নিয়মিত খেলোয়াড় ছিলাম, তখনও কিন্তু বোর্ড প্রেসিডেন্ট এরকম খেলার মাঝপথে কিন্তু খেলোয়াড়দের সাহস যোগানোর জন্য এরকম কিন্তু মিটিং অ্যারেঞ্জমেন্ট তখনও করেছে। তো আমার কাছে এটা নতুন কিছু না, আমি বলবো যে অবশ্যই এটা একটা সাহসী উদ্যোগ যে বাংলাদেশ প্রথম ওডিআইতে যখন এরকম ভাবে ব্যাটসম্যানদের ব্যর্থতার একটা থাকে, তখন এরকম ভাবে একটা উদ্যোগ নেওয়া এবং প্লেয়ারদের সাথে বসে মোটিভেশন করা, আমার কাছে মনে হয় যে এটা একটা মহৎ কাজ, অবশ্যই বলবো। তো প্লেয়াররা অবশ্যই বোর্ড প্রেসিডেন্টের কথা থেকে সাহস পেয়েছেন এবং পরের দিন এরকম ঝলসে উঠবেন, আমি সেটারই প্রতিফলন, এটা আমি এটা বলবো না, কিন্তু তারপরেও সেটা সাহসটা কাজে দিয়েছে এবং প্লেয়াররা মাঠে ভালো খেলতে। যদিও বা এই সিরিজের মাঝ পথে এমন কোনো নিয়ম নেই, বা ক্রিকেটারদের অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হতে পারে, উৎসাহটা তাদের জন্য ভয়ের কারণ বা অনেক সময় চাপেরও কারণ হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তারপর আমরা দেখলাম যে সেটা ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। এই যে ঘুরে দাঁড়ানো এবং এই যে বাংলাদেশ ক্রিকেট দলের এখন যে শৃঙ্খলার ব্যাপার বা ডিসিপ্লিনের ব্যাপার সবকিছু আলোচনা হচ্ছে, আসলে পেশাদারিত্ব এই ব্যাপারটা আর কতটা প্রয়োজন বোর্ডের এবং ক্রিকেটারদের মধ্যে? বোর্ড আমার কাছে মনে হয় ইতিমধ্যেই আমরা বোর্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ডিসিপ্লিনের বেলায় কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি সাকিব আল হাসানের মতো প্লেয়ার কিন্তু ডিসিপ্লিনের আওতায় এনে কিন্তু তাকে শাস্তিও প্রদান করা হয়েছিল। তো এই সমস্ত দিক থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের পেশাদারিত্ব অবশ্যই যার প্রয়োজন এবং প্রতিটা প্লেয়ারেরই বোঝা উচিত যে কার কি দায়িত্ব টিমে এবং টিমের বাইরে কি দায়িত্ব থাকে, এগুলো ভালো করে বোঝা উচিত। এখন কিন্তু কাউকে কিন্তু শেখানোর কোনো কিছু নাই এখানে, এবং সেজন্য 100% এফোর্ট দিলে আসলে দলের জন্য সবাই। অবশ্যই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা প্রফেশনাল জিনিসটা ভালো করে বুঝুক এবং অবশ্যই যারা না বুঝে, যারা নতুন প্লেয়ার, তাদেরকে সিনিয়র প্লেয়ার অবশ্যই সাহায্য করবেন। এটা অবশ্যই পেশাদারিত্ব ক্রিকেট, এবং এখানে বোর্ড যেমন পেশাদারিত্ব মনোভাব দেখাচ্ছে, আমার কাছে মনে হয় যে প্লেয়ারদেরও সেটাই দেখানো উচিত। একটা জিনিস অপি ভাই, আপনি জানেন যে থার্ড ওয়ানডে হচ্ছে চট্টগ্রাম, এবং চট্টগ্রামকে বলা হয় লাকি ভেন্যু। আপনিও চট্টগ্রামে খেলেছিলেন, আমি চট্টগ্রামের মাঠ নিয়ে একটু রিপোর্ট দেখে এসে তারপর আপনার সাথে কথা বলছি। শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। এর আগে 4টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে প্রতিটিতেই হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ, তবে এবার পাশার দান পাল্টে দিতে প্রতিজ্ঞাবদ্ধ মাশরাফির দল। আর সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দর্শক, এবারে প্রতিবেদনে থাকছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ওয়ানডে পরিসংখ্যানের আদ্যপান্ত। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাক্রমশালী দল দক্ষিণ আফ্রিকা। এই দলটির বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় 2002 সালে। এরপর 4টি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও তখনও প্রোটিয়াদের হারাতে পারেনি টাইগাররা। কিন্তু এবারই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডেতে জয় পেয়েছে মাশরাফির দল। সামনে সুযোগ সিরিজ জয়। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খুলনার শেখ আবু নাসির স্টেডিয়াম ও বগুড়া শহীদচন্দ্র স্টেডিয়ামের পর টাইগারদের জন্য সবচেয়ে লাকি গ্রাউন্ড চট্টগ্রামের এই স্টেডিয়ামটি।
খুলনার শেখ আবু নসর স্টেডিয়ামে 4টি ওয়ানডে খেলে শতভাগ সাফল্য এবং শহীদ চান্দু স্টেডিয়ামে 5 ম্যাচ খেলে 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সাফল্যের দিক থেকে এর পরই আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। 2006 সাল থেকে এই মাঠে 15টি ম্যাচ খেলে 9টিতে জয় পেয়েছে টাইগাররা। সাম্প্রতিক পারফরমেন্স তো আরো আশা জাগানিয়া। শেষ 7 ম্যাচের 6টিতেই জিতেছে স্বাগতিকরা, হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দলগুলোকে। সাগরিকায় যে 10টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, তার 7টি ছিল রান তাড়া করে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে দুটি আগে ব্যাট করে জিতেছিল টাইগাররা। তবে 2008 সালে এই মাঠে প্রোটিয়াদের মুখোমুখি হয়ে 9 উইকেটের ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। এই ভূমিতে এখনো দলীয়ভাবে 300 রানের বাধা পেরোতে পারেনি স্বাগতিকরা। গেল নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে 281 রানই এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে রান খরায় ভুগছেন তামিম ইকবাল। তবে নিজ শহরে এই ম্যাচ দিয়েই হয়তো রানে ফিরতে চাইবেন তিনি, কেননা 12 ম্যাচে 350-তে এই গ্রাউন্ডে তামিম করেছেন সর্বোচ্চ 391 রান। উইকেট শিকারেও এগিয়ে স্বাগতিকরা, যেখানে আধিপত্য স্পিনারদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন পর্যন্ত সর্বোচ্চ 27 উইকেট নিয়েছেন সাকিব, আর আব্দুর রাজ্জাকের শিকার 21টি। পরিসংখ্যান কিছুটা এগিয়ে রাখছে স্বাগতিকদের, আর সমর্থকরাও আশায় বুক বাঁধছেন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সাগরিকায় টাইগাররা রচনা করবে নতুন ইতিহাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় আরো যা দেখবেন। বার্নাবুতে বিদায় সংবর্ধনা দেওয়া হলো ক্যাসিয়াসকে। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এই গোলরক্ষকের। ক্যাসিয়াসকে রিয়াল ছাড়তে বলা হয়নি, বললেন ক্লাব সভাপতি। দর্শক, আমরা দেখছিলাম এর আগে যেমন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে ইতিহাস বাংলাদেশ দলের সাফল্য, সেই ব্যাপারটি অপিভাই আপনিও নিশ্চয়ই দেখলেন যে শেষ 7 ম্যাচের মধ্যে 6 ম্যাচই চট্টগ্রামের জয় বাংলাদেশের। তো বাংলাদেশে ঢাকার বাইরে ক্রিকেট যখনই হয় ভক্তদের সমর্থকদের আবেগটা আরো বেশি থাকে, কারণ দীর্ঘদিন পর পর হয়। তো চট্টগ্রামের ভেন্যু সম্পর্কে আপনি কি বলেন? চট্টগ্রামের লাকি ভেন্যু বলা হচ্ছে। অবশ্যই চট্টগ্রাম বাংলাদেশের জন্য অনেক লাকি ভেন্যু, কিন্তু তারপরে আমি বলবো যে প্রতিপক্ষ কিন্তু সাউথ আফ্রিকা। কাজটা কিন্তু মোটেও সহজ হবে না, এবং সাউথ আফ্রিকাও কোনো রকম কিন্তু ছাড় দিবে না বাংলাদেশকে। তো এই ম্যাচে অবশ্যই সিরিজ নির্ধারণী ম্যাচ, বিরাট ম্যাচ একটা বাংলাদেশের জন্য আমি বলবো। এখান থেকে যদি সাফল্য হয়তো যদি আমরা বাংলাদেশ পাই, বাংলাদেশ কিন্তু ক্রিকেটের ইতিহাস বলেন বা ক্রিকেটের অন্য একটা মাত্রায় কিন্তু এগিয়ে তো যাবে অবশ্যই। তো ইতিমধ্যেই কিন্তু আমরা কিন্তু সমস্ত বিশ্বে কিন্তু একটা মেসেজ দিতে পেরেছি যে আমরা এখন কিন্তু সিরিজ জয় করতে পারি যে কোনো দলের বিপক্ষে। তো বাংলাদেশ যদি এই ম্যাচে জয় করতে চায়, আমার কাছে মনে হয় যে টিমের সিনিয়র প্লেয়ার যারা আছেন তাদের অবশ্যই বিরাট বড় একটা ভূমিকা রাখতে হবে। প্লেয়ার লাইক তামিম, সাকিব, মুশফিক, এদেরকে অবশ্যই একটা বড় ভূমিকা, বিশেষ করে জুটির ব্যাপারে, ব্যাটিং এর ব্যাপারে আমরা যেটা দেখলাম, জুটি তো নো ডাউট যে বাংলাদেশের ব্যাটিং এ যদি রানে ব্যাটসম্যানদের ফিরতে হয়, অবশ্যই পার্টনারশিপের দরকার আছে। কিন্তু ছোট কোনো পার্টনারশিপে আমার কাছে মনে হয় না কাজ হবে এই ম্যাচে। বড় পার্টনারশিপ যেমন আমরা লাস্ট ম্যাচে দেখলাম মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারের, এরকম পার্টনারশিপ আমাদের দরকার অন্তপক্ষে দুটো। তো আমার কাছে মনে হয় যে যেহেতু স্পিন ট্র্যাক থাকবে বাংলাদেশের জন্য, অবশ্যই সেটা শুভ সংবাদ। আমার কাছে মনে হয় যে স্পিনারের সংখ্যা যেহেতু বেশি, অবশ্যই আমি চাইবো যে এই ম্যাচে অন্তপক্ষে সাকিব আল হাসান চলে উঠুক। আরেকটা জিনিস হচ্ছে যে চট্টগ্রামের কথা যেহেতু আপনাকে বলছি, চট্টগ্রামের দর্শকদের একটা বড় ভূমিকা থাকে। দেখি আমরা যখনই চট্টগ্রামে খেলা হয় দর্শকের পরিপূর্ণ, এই যে স্বাগতিক দর্শকদের সাপোর্ট থাকবে টাইগারদের প্রতি, এটা আসলে কতটা অনুপ্রেরণা দিবে এবং প্রতিপক্ষ কতটা চাপে থাকবে এই ব্যাপারটা? শুধু চট্টগ্রামের দর্শকই কিন্তু না, ঢাকার দর্শকরাও কিন্তু সেম বড় বড় কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কিন্তু দর্শকদের বিরাট বড় কিন্তু একটা ভূমিকা, যে বাংলাদেশ ক্রিকেটের জয়ের যেহেতু ঢাকার দর্শকরা নিয়মিতই ক্রিকেট দেখে, ওয়ানডে ম্যাচ দেখে, কিন্তু চট্টগ্রাম বা খুলনা আমরা যা দেখি অনেকদিন পর পর একটা ম্যাচ হয়, তাই তাদের আবেগটা নিশ্চয়ই দিচ্ছে একটু বেশি থাকারই কথা। অবশ্যই একটু থাকবে, একটু আবেগটা বেশি। এই কারণেই যে বাংলাদেশ সিরিজের দ্বার প্রান্তে এসে, মানে লাস্ট ম্যাচ যেহেতু সিরিজের নির্ধারণী ম্যাচ, তা অবশ্যই বাংলাদেশের প্লেয়াররা সেটা অনুপ্রাণিত হবেন, সেটাকে প্রেশার মোটেও মনে করবেন না। এবং স্বাগতিক হিসাবে বাংলাদেশরা যতটুকু সাপোর্ট পাওয়া দরকার, অনুপ্রাণিত করার দরকার, আমার কাছে মনে হয় দর্শকরা সেটা করবেন। এবং হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটি তো একটা বাংলাদেশ পাবেই। তো সবকিছু মিলে আমি বলবো যে বাংলাদেশের পরিসংখ্যানও কিন্তু তাই বলে যে বাংলাদেশ কিন্তু এই মাঠে কিন্তু ফেভারিট। তো আমার কাছে মনে হয় যে ফেভারিট হিসেবেই ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিততে চাই। এবং অপিবা আমরাও আশা করি যে বাংলাদেশ দল আপনি যেভাবে বলেন ফেভারিট হিসেবে ম্যাচ জিতুক এবং আরো একটি সিরিজ জিতুক, কারণ প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ক্রিকেটে তারা পরাক্রমশালী শক্তিশালী। অপিবা আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারত জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মঙ্গলবার মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে। ভারত চাই স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করতে, অন্যদিকে জয় দিয়ে সিরিজ শেষ করতে মরিয়া জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় ম্যাচে সহজেই জয় তুলে নিয়ে সিরিজও জিতে নিয়েছে সফরকারী ভারত। তবে টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ, ইনজুরির কারণে শেষ ওয়ানডে ও 2 ম্যাচের টি-20 সিরিজ থেকে ছিটকে পড়েছেন সেঞ্চুরি করা ভারতকে প্রথম ম্যাচ জেতানো আম্বাতি রাইডু।
তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তবে ব্যাটসম্যান বোলাররা ছন্দে থাকায় প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার ব্যাপারে আশাবাদী টিম ইন্ডিয়া। অন্যদিকে বোলাররা সুযোগ তৈরি করে দিলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় 2 ম্যাচেই জয়বঞ্চিত থাকতে হয়েছে জিম্বাবুয়েকে, যার জন্য দলে পরিবর্তন এনে জয় দিয়ে সিরিজ শেষ করতে মরিয়া এল্টন চিগাম্বুরার দল। এদিকে ম্যাচ গড়াপেটার সাথে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হলেন ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটার হাইকেন শাহ। রাজস্থান রয়্যালসের এক ব্যাটসম্যানকে ম্যাচ গড়াপেটার জন্য অর্থ দিতে চেয়েছিলেন তিনি। আইপিএল কিংবা ইন্ডিয়ান জাতীয় দলে কখনোই খেলা হয়নি 30 বছর বয়সী শাহর, কিন্তু প্রথম শ্রেণীর 37টি ম্যাচে অংশ নিয়ে 42 গড়ে হাঁকিয়েছেন 6টি সেঞ্চুরিও। ক্রিকেটে বর্ণিল ক্যারিয়ার না থাকায় সতীর্থকে ম্যাচ গড়াপেটা করতে উৎসাহিত করেন তিনি। নাম প্রকাশ করা না হলেও বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয় শাহ এর বন্ধুই ফিক্সিং এর বিষয়টি আকসুকে জানায়। আর অভিযোগ প্রমাণিত হয় শাহকে ক্রিকেট অঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিসিসিআই বস জগমোহন ডালমিয়া। সে সাথে বর্ষিয়ানে ক্রীড়া সংগঠক হুঁশিয়ারি উচ্চারণ করেন ফিক্সারদের প্রতি। গেল কয়েকটি আসরের সাফল্যের ধারাবাহিকতা এইবার স্পেশাল অলিম্পিকেও বাংলাদেশ ধরে রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সংস্থাটির প্রতিষ্ঠাতা আশরাফুদ্দৌলা। তবে বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত এই আসরটি ঘিরে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর আরো আগ্রহী হলে এখনো বাংলাদেশ আরো ভালো করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়ার জন্য দেশ ছাড়ার আগে বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই সংগঠক। 1968 সালে কেনেডি স্ট্রাইভারের হাত ধরে স্পেশাল অলিম্পিকের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে। আর প্রতিবন্ধী অ্যাথলিটদের নিয়ে আয়োজিত এই আসরে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় 1994 সালে। এরপর থেকে মর্যাদাপূর্ণ এই আসরের প্রত্যেকটিতে অংশ নিয়ে বেশ সাফল্য পেয়েছে বাংলাদেশ। স্পেশাল অলিম্পিকে সর্বপ্রথম বাংলাদেশ অংশ নেয় 1995 সালে। আর অংশ নিয়ে 6টি স্বর্ণ সহ লাল সবুজের প্রতিনিধিরা জয় করে 20টি পদক। এরপর 1999, 2003 ও 2007 আসরেও বেশ সাফল্য দেখায় বাংলাদেশের অ্যাথলিটরা। তবে 2011 স্পেশাল অলিম্পিকে 35টি স্বর্ণ সহ মোট 58টি পদক জয় করে দেশের ক্রীড়া অঙ্গনে রীতিমতো হইচই ফেলে দেয় বাংলাদেশ। আর সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এমন করে আমরা ট্রেনিং করেছি যে এই ট্রেনিং যেন রিয়েলি সাফল্য হয়, এবং প্রত্যেকবার আমরা দেখেছি যে ওরা অনেক গোল্ড, অনেক সিলভার, অনেক ব্রোঞ্জ, এবং প্রত্যেকটা গেমে না জিতে আসেনি কেউ। সো এবারও আমরা মনে করছি হয়তোবা আরো ভালো করবে। এবারের আসরে অ্যাথলেটিক্স, সাঁতার, বৌচি, ব্যাডমিন্টন, ফুটবল এবং টেবিল টেনিস সহ মোট 6টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ, যে জন্য গেল কয়েক মাস ধরে সাভারের বিকেএসপিতে নিজেদের প্রস্তুত করছেন অ্যাথলিটরা। তবে দেশের বড় বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে এই আসরে বাংলাদেশ আরো ভালো করবে বলে আশা প্রকাশ করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা। ডেডিকেটেড স্পন্সর যে আমাদের ছেলেপেলেদের দায়িত্ব নিয়ে নিত, তাহলে আমরা শুধু এই যে যাওয়ার সময় একটা এক্সটেন্সিভ ট্রেনিং দেই, সেটার চেয়ে আমরা যদি অল দ্য ইয়ার রাউন্ড দিতে পারতাম ট্রেনিং, নট অনলি ইন ঢাকা বা ডিফারেন্ট ডিস্ট্রিক্টসে, ডিফারেন্ট স্কুলসে আমরা কোচ রেখে যদি পাঠাতে পারতাম, ওদেরকে যদি সবসময়ের জন্য ট্রেন করতে পারতাম, তাহলে খুব ভালো হতো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত 14তম স্পেশাল অলিম্পিকে অংশ নিতে আগামী 21 জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে 80 সদস্যের বাংলাদেশ দলের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার টেনিসের খবর। মাত্রই শেষ হলো টেনিস বিশ্বের মর্যাদাপূর্ণ আসর উইম্বলডন, যেখানে পুরুষ এককে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ও মেয়েদের এককে যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস শিরোপা জিতে মেতেছেন উৎসবে। পুরো আসর জুড়ে দাপট দেখানোর পর এবার নিজেরাই ভক্ত সমর্থকদের সাথে ভাসছেন আনন্দে। এই দুই তারকার উইম্বলডন জেতার পরবর্তী অনুভূতি থাকছে এবারের প্রতিবেদনে। সেরেনা উইলিয়ামস মেয়েদের টেনিসে বর্তমান সময়ে যেন অপ্রতিদ্বন্দ্বী। এক এক করে সব গ্র্যান্ড স্ল্যামই নিজের করে নিয়েছেন এই মার্কিন টেনিস কন্যা। রেকর্ড সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয়ের প্রতিযোগিতায় তিনি হারিয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট, মার্গারেট কোর্ট ও মনিকা সেলসকে। 21টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনার সামনে এখন শুধু স্টেফি গ্রাফ, যার গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা 22টি। এবারের আসরেও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন এই টেনিস বিস্ময়। ফাইনালে 6-4, 6-4 গেমে মুগুরুজাকে উড়িয়ে দিয়ে শিরোপা ট্রফিতে চুমু দেন সেরেনা। এরপর থেকে যেন আনন্দে ভেসেই চলেছেন তিনি। আমি অনেক খুশি। এই অর্জনগুলো আমাকে সারা জীবনের জন্য অমর করে রাখবে। মানুষ আমাকে সব সময় মনে রাখবে, এটা ভাবতেই ভালো লাগে। আমি আরো অনেক কিছুই অর্জন করতে চাই, বিশেষ করে মানুষের ভালোবাসা। অন্যদিকে তার এই উৎসবে সামিল হয়েছেন ছেলেদের এককে এবারের উইম্বলডনের শিরোপা জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচও।
আসরের পর এক সম্বর্ধনা অনুষ্ঠানে দুজনে মিলে নেচেছেন বেশ, যা কিনা উপস্থিত দর্শকদের মাঝে জুগিয়েছে নিখাত বিনোদন। তাদের দুজনের এই নাচে হয়তো কেউ বুঝতেই পারবে না যে গ্রাস কোর্টে র্যাকেট হাতে এতটা আগ্রাসী দুজন মানুষ কিভাবে এত রসিক হয়। উইম্বলডনের শিরোপা জয় এভাবেই উদযাপন করলেন জোকো ও সেরেনা। জোকো অবশ্য এখনো নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে যেতে পারেননি, তবে যেভাবে এগোচ্ছেন তাতে করে ক্যারিয়ার শেষে হয়তো সেই তালিকাতেই থাকবে এই সার্বিয়ান তারকার নাম। এবারের আসরের ফাইনালে অবশ্য ফেদেরারকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। তাতে কি, প্রতিপক্ষ যখন মিস্টার ফেডেক্সের মতো ভারী, তখন সেই জয় যেভাবেই আসুক গর্ব তো করাই যায়। এবারের দুর্দান্ত ফাইনালে সুইস তারকা ফেদেরারকে হারিয়ে নবম গ্র্যান্ড স্ল্যাম ও তৃতীয় উইম্বলডন শিরোপা জেতেন তিনি। আমি অভিভূত। এরকম জয় সবসময়ই অসাধারণ। আমি এভাবেই খেলতে চাই। শিরোপা সবসময়ই গর্বের, যেটা আমি এখন পুরোপুরি উপভোগ করছি। সেরেনা আর জোকো বর্তমান সময়ে এই দুজনই যে টেনিস বিশ্বের সেরা তারকা, তাতে কিন্তু সব টেনিস বোদ্ধাই একমত। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ব্রাজিলের গুয়ানবারা সৈকতে অলিম্পিক ইভেন্টের আড়ালে বাণিজ্যিক স্থাপনা তৈরির অভিযোগে ভিন্নধর্মী প্রতিবাদ জানিয়েছে রিও ডি জেনিরোর অধিবাসীরা। মাছ তুলে বিশাল কালো পতাকা উড়িয়ে সাগরে নৌকা ভাসিয়ে এই প্রতিবাদে অংশ নেয় একদল নাবিক। এর আগে পানি দূষণের অভিযোগে আলোচনায় এসেছিল এই সামুদ্রিক এলাকা। সাগরের স্বচ্ছ নীল পানিতে সাদা মেঘের মতো ভেসে বেড়াচ্ছে কিছু সাদা নৌকা। তবে সামুদ্রিক এলাকার এই চিরচেনা দৃশ্য নজর কেড়েছে ভিন্ন কারণে। নৌকাগুলোর বাস তুলে উঠছে বিশাল আকৃতির কালো পতাকা। সামুদ্রিক এলাকার নান্দনিকতা নষ্ট করে বাণিজ্যিক ভিত্তিতে স্থাপনা গড়ে তোলার প্রতিবাদে ব্যতিক্রমী এ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন রিও ডি জেনিরোর একদল নাবিক। 2016 রিও অলিম্পিকের সেইলিং ইভেন্টের আয়োজক এই সৈকত এলাকা এর আগেও আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল মারাত্মক পানি দূষণের জন্য। তবে এবারে সম্পূর্ণ ভিন্ন কারণে আবারও আলোচনায় এসেছে রিও ডি জেনিরোর এই সামুদ্রিক এলাকা। এবারের অভিযোগ, অলিম্পিক্স ইভেন্টের নামে সামুদ্রিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা তৈরি। আগামী বছরের আগস্টে অলিম্পিক্সের সেইলিং ইভেন্টকে সামনে রেখে আয়োজনের প্রাণকেন্দ্র মেরিনা দ্য গ্লোরিয়ার সামুদ্রিক এলাকাকে প্রস্তুত করতে ব্যস্ত আয়োজক শহর। তবে আন্দোলনকারীদের অভিযোগ, মূল প্রতিযোগিতা সমুদ্রের পানিতে হলেও অলিম্পিক্সের নাম করে বাণিজ্যিক স্বার্থে বিভিন্ন স্থাপনা তৈরির চেষ্টা করা হচ্ছে। তারই প্রতিবাদে সাগরের সারি বেঁধে 26টি নৌকায় কালো পতাকা উড়িয়ে এই প্রকল্প বন্ধের দাবি জানানো হয়। আমি একজন শিল্পী হলেও বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে যুক্ত রয়েছি। আশা করছি সামুদ্রিক এলাকার নান্দনিকতা নষ্ট করে স্থাপনা নির্মাণ বন্ধের ব্যাপারে এ ধরনের একটি প্রতিবাদ কর্মসূচি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং তারা দ্রুত কোনো ব্যবস্থা নেবেন। মেরিনা দ্য গ্লোরিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক ইভেন্টের বিপক্ষে নই আমরা। তবে অলিম্পিক প্রজেক্টের নাম করে এখানে শপিং মল আর ইভেন্ট হল বানাতে দিতে পারি না। বাণিজ্যিক এই প্রজেক্টের সাথে অলিম্পিকের কোনো সম্পর্ক নেই। এত বড় ইভেন্টকে কেন্দ্র করে আগত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য সামুদ্রিক এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট, পার্কিং সুবিধা সহ একটি হলরুম নির্মাণের কাজ শুরু করেছেন আয়োজকেরা। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। সাউদাম্পটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার মর্গান স্নাইডারলিন, যার জন্য রেড ডেভিলদের খরচ করতে হবে প্রায় 25 মিলিয়ন পাউন্ড, এমন খবর জানিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। গেল কদিন থেকে গুঞ্জন ছিল ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন স্নাইডারলিন, তবে সাউদাম্পটনের সাথে তার ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় আসতে পারছিল না ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। অবশেষে দু ক্লাবই সমঝোতায় এসেছে, যদিও কোনো ক্লাবই এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ইংল্যান্ডের বেশ কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যম জানিয়েছে এরই মধ্যে ইউনাইটেডে যোগ দিতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন 25 বছর বয়সী ফ্রেঞ্চ মিডফিল্ডার মর্গান স্নাইডারলিন। গেল 7 মৌসুমের সাউদাম্পটনের জার্সি গায়ে 260 ম্যাচ খেলে 15টি গোল করেছেন তিনি। এছাড়া ফ্রান্স জাতীয় দলের হয়েও 9টি ম্যাচ খেলেছেন স্নাইডারলিন। মেমফিস ডিপে, মার্তিও ডারমিয়ান ও বাস্টিয়ান শোয়ানস্টাইগারের পর চতুর্থ ফুটবলার হিসেবে এই মৌসুমের ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমালেন স্নাইডারলিন। এবার বিদায় বলে দেয়া দীর্ঘদিনে নিজেদের ঘরের ছেলে ইকার ক্যাসিয়াসকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের, যেখানে ভক্তদের ভালোবাসা সিক্ত হন বিদায়ী গোলরক্ষক ক্যাসিয়াস। রিয়ালের জার্সি গায়ে 25 বছর কাটানোর পর রিয়াল মাদ্রিদ ছেড়ে 2 বছরের চুক্তিতে পোর্তোতে পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ এই ফুটবলার। রিয়ালের হয়ে ফুটবল ক্লাব ক্যারিয়ার শুরু করা ক্যাসিয়াস প্রথমবার পরিবর্তন করছেন দীর্ঘদিনের ডেরা, কিন্তু ভক্তদের ভালোবাসা ও সমর্থনে তিনি বেঁচে থাকবেন তার চেয়েও বেশি সময়। তবে ক্যাসিয়াসের বিদায় বলে দেওয়ার দিনে ক্লাব কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় তোলপাড় শুরু হয় স্প্যানিশ গণমাধ্যমে।
এর প্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রিয়াল কর্তৃপক্ষ, যেখানে উপস্থিত ছিলেন রিয়ালের সব ক্লাব কর্মকর্তারা। এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগে রিয়ালে থাকাকালে অর্জিত ট্রফিগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলেন এই স্প্যানিশ গোলরক্ষক। বিদায় অনুষ্ঠানে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানান, ইকার ক্যাসিয়াস তার নিজের ইচ্ছাতেই মাদ্রিদ ছেড়েছেন। ক্লাবের পক্ষ থেকে কখনো তাকে রিয়াল মাদ্রিদ ছাড়তে বলা হয়নি। se va el mejor portero de la historia del Real Madrid. ইকার ক্যাসিয়াস শুধু রিয়াল মাদ্রিদই নয়, স্প্যানিশ ফুটবলের ইতিহাসেও সে একজন অন্যতম প্রতিভাবান গোলরক্ষক। আমরা সবসময় তাকে চেয়েছি, কিন্তু সে এখন আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে এটা চেয়েছে আর আমরাও তা মেনে নিয়েছি। ক্লাবের পক্ষ থেকে কখনো তাকে রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে বলা হয়নি, আর নিজেই চেয়েছে ওকে যেন কোনো জাঁকজমক আয়োজন ছাড়াই বিদায় জানানো হয়। ইকার ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত কিছু সেভ করেছেন এবং পেয়েছেন দারুণ পরিচিতি, এবং তিনি নিজেকে পরিচিত করেছেন স্যান্ট ক্যাসিয়াস নামে। সেই ক্যাসিয়াসকেই 34 বছর বয়সে উপড়ে ফেলা হলো বার্নাবু থেকে, কিন্তু ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবেন ক্যাসিয়াসের অসাধারণ সব দক্ষতা। এবারের প্রতিবেদনে থাকছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা নির্বাচিত ক্যাসিয়াসের রিয়াল মাদ্রিদের হয়ে সেরা 10টি গোল সেভ। খেলার সময় শিরোনামগুলো এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আরো একবার। সিরিজের তৃতীয় ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আরো ভালো খেলার প্রত্যয় মাশরাফির কণ্ঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টাইগারদের লাকি ভেন্যু। এই মাঠে খেলা শেষ 7 ম্যাচের 6টিতে জিতেছে টিম বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির শর্ত পূরণের সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ, বললেন বিসিবি সভাপতি। সিরিজের মাঝ পথে ক্রিকেটারদের নিয়ে সবার ব্যাখ্যাও দিলেন। গেল আসরের মতো এবার লস এঞ্জেলস স্পেশাল অলিম্পিকেও সাফল্যের ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশ। 6টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলার 57 জন প্রতিবন্ধী অ্যাথলিট। এবং উইম্বলডনের শিরোপা জেতার উৎসবে মাতল জোকোভিচ ও সেরেনা। দুই টেনিস তারকার কণ্ঠে আগামীতে আরো শিরোপা অর্জনের প্রতিশ্রুতি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।